গ্রামের কাঁচা পথগুলোর একটি অদ্ভুত স্বভাব আছে। বর্ষার জল একসময় শুকিয়ে যায়, কাদা ধুলো হয়ে উড়ে যায়, কিন্তু সেই পথে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো মানুষের মনের মধ্যে বহু বছর থেকে যায়। আমাদের গ্রামের জীবনও ছিল খুব শান্ত, প্রতিদিন প্রায় একইভাবে কেটে যেত। হঠাৎ একদিন খবর পাওয়া গেল পাশের বাড়ির শ্যামা কাকার বিয়ে ঠিক হয়েছে। শ্যামা কাকা অবশ্য আমার নিজের কাকা নন, গ্রামের সম্পর্কেই তাকে কাকা বলতাম। তিনি নাকি কলকাতায় কলেজে পড়তেন। মাঝে মাঝে গ্রামে এলে তাকে দেখতে পেতাম। শ্যামা কাকার বিয়ে হবে আমাদের গ্রামের কাছেই, নস্যাপুরে, কোনে সেই গ্রামের বৃদ্ধ পাঠশালা পণ্ডিত বীরেশ্বর ভট্টাচার্যের মেয়ে। বিয়ের দিন ঠিক হলো সামনের সোমবার। খবরটি ছড়িয়ে পড়তেই পাড়ার ছেলেদের মধ্যে আনন্দের হুল্লোড় শুরু হয়ে গেল। আমরা ঠিক করলাম শ্যামা কাকার বিয়ের দিন বিশেষভাবে আনন্দ করব। সবচেয়ে বেশি উৎসাহ ছিল আমার। আমি দক্ষিণ মাঠের বিলের ধার থেকে অনেকগুলো শুকনো পাকাটি সংগ্রহ করে আনলাম। তারপর রাস্তার দুপাশের গাছে ছোট ছোট আটি করে সেগুলো বাঁধতে শুরু করলাম। আমার পরিকল্পনা ছিল শ্যামা কাকা যখন নতুন বউকে নিয়ে গ্রামে ফিরবেন তখন সব পাকাটি একসঙ্গে জ্বালিয়ে পুরো রাস্তা আলোয় ভরিয়ে দেব। আমি একটি গাছে উঠে পাকাটি বাঁধছি, এমন সময় হরি জেঠামশাই আমাকে দেখে ফেললেন। তার চোখে ছিল মোটা কাচের বড় চশমা। চশমার ভেতর দিয়ে আমার দিকে কড়া চোখে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ওখানে কি করছিস? আমি ভয় পেয়ে গাছ থেকে নেমে বললাম, শ্যামা কাকার বিয়েতে আলো জ্বালাবো, তাই পাকাটি বাঁধছি। হরি জেঠামশাই আমার কথা শুনে হেসে বললেন, একটা সরু পাকাটি জ্বালিয়ে কতক্ষণ আলো হবে? মুহূর্তের মধ্যেই তো পুড়ে ছাই হয়ে যাবে। তোদের বুদ্ধি যে কি! এই কথা বলে তিনি চলে গেলেন। কিন্তু আমার খুব রাগ হলো। মনে মনে ভাবলাম, হরি জেঠামশাই কি সবকিছুই জানেন? পাকাটি জ্বলবে না তো কি জ্বলবে? আমি তখনও জানতাম না শ্যামা কাকার এই বিয়ের দিনটি আমার জীবনের এমন একটি স্মৃতি হয়ে থাকবে যা ৩০ বছর পর আবার ঠিক একইভাবে ফিরে আসবে। দেখতে দেখতে শ্যামা কাকার বিয়ের দিন এসে গেল। বরযাত্রীরা যেদিন কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সেদিনই আমি গাছে বাঁধা পাকাটিগুলো জ্বালাতে চেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গীরা বাধা দিয়ে বলল, আজ জ্বালিয়ে কি হবে? শ্যামা কাকা যেদিন নতুন বউকে নিয়ে ফিরবেন সেদিন জ্বালাবি, তখনই দেখতে ভালো লাগবে। কথাটা আমারও পছন্দ হলো, তাই পাকাটিগুলো গাছেই বাঁধা রইল। শ্যামা কাকার সঙ্গে গ্রামের প্রায় সবাই বরযাত্রী হয়ে গেল, অথচ এত উৎসাহ থাকা সত্ত্বেও আমারই যাওয়া হলো না। বাবা বরযাত্রী হয়ে গেলেন, কিন্তু আমাকে সঙ্গে নিলেন না। কেন নিলেন না তা ঠিক জানি না। হয়তো আমার পেটের অসুখের জন্য। বেশি ভালো খাবার খেলেই আমার শরীর খারাপ হয়ে যেত। তবে বরযাত্রী হতে না পেরে আমি খুব একটা কান্নাকাটি করলাম না। আমার সমস্ত আগ্রহ তখন শ্যামা কাকা নতুন বউকে নিয়ে কখন ফিরবেন সেদিকে। পরদিন মঙ্গলবার সন্ধ্যার আগেই বর এবং বউ ফিরে আসার কথা। সকাল থেকে আমি অস্থির হয়ে উঠলাম। বারবার ঘর থেকে বাইরে যাচ্ছি, যাকে সামনে পাচ্ছি তাকেই জিজ্ঞেস করছি, শ্যামা কাকা কখন আসবেন? কেউ ঠিক করে কিছু বলতে পারল না। ধীরে ধীরে বেলা গড়িয়ে গেল। এমন সময় নীলু ছুটতে ছুটতে এসে বলল, শিগগির চল, নতুন বউ আসছে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কে বলল তোকে? নীলু কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে টানতে টানতে এগিয়ে চলল। গোয়ালাপাড়ার মোড়ে পৌঁছাতেই দূর থেকে বাজনা শব্দ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আর কত দূরে? নীলু বলল, সম্ভবত বুনোপাড়ার কাছে এসে গেছে, এখনো একটু দূরে আছে। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। বাজনার শব্দ ক্রমশ কাছে আসতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই ঘোড়ায় টানা একটি গাড়ি চোখে পড়ল। সেই সময় আমাদের গ্রামে ঘোড়ার গাড়ি প্রায় দেখাই যেত না। কালেভদ্রে শহর থেকে একটি বা দুটি গাড়ি গ্রামে আসত। আমাদের ছোট্ট জীবনে এমন গাড়ি দেখার সুযোগ হয়েছিল মাত্র কয়েকবার। তাই গাড়িটি চোখে পড়তেই ছেলেদের মধ্যে আনন্দের চিৎকার উঠল, ওই যে ঘোড়া গাড়ি আসছে! দেখতে দেখতে গাড়িটি আমাদের কাছে চলে এলো। গাড়ির ভিতরে বসে আছেন শ্যামা কাকা এবং তার নতুন বউ। কিন্তু গ্রামের কাঁচা রাস্তায় প্রবেশ করতেই বড় বিপদ ঘটল। তখন শ্রাবণ মাসের শেষ দিক। কয়েকদিন বৃষ্টি না হলেও কাঁচা রাস্তার অনেক জায়গায় গভীর কাদা জমেছিল। বিশেষ করে সারাতলার দ নামের জায়গাটিতে ছিল ভয়ানক হাবড় কাদা। ঘোড়ার গাড়িটি সেখানে পৌঁছাতেই তার চাকাগুলো কাদার মধ্যে গভীরভাবে বসে গেল। গাড়োয়ান ঘোড়াকে অনেক চেষ্টা করিয়েও গাড়িটি একটুও নড়াতে পারল না। যে কাদা থেকে মোষের গাড়ি সহজে উঠতে পারে না, সেই কাদা থেকে শহরের ঘোড়া কিভাবে এত ভারী গাড়ি টেনে তুলবে?
নতুন বর এবং বউকে নিয়ে ঘোড়ার গাড়িটি গ্রামের পথের মাঝখানেই আটকে রইল। তখন আমরা সব ছেলেরা একসঙ্গে গাড়িটির দিকে ছুটে গেলাম। সারাতলার দয়ের গভীর কাদায় শ্যামা কাকার ঘোড়ার গাড়িটি আটকে গেছে। গাড়োয়ান অনেক চেষ্টা করেও সেটি তুলতে পারল না। তখন আমরা গ্রামের ছেলেরা সবাই মিলে গাড়ির চাকা ঠেলতে শুরু করলাম। কেউ চাকার পাশে দাঁড়িয়ে ঠেলছে, কেউ আবার পেছন থেকে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে। অনেক চেষ্টার পর গাড়ির চাকাগুলো কাদা থেকে উঠে এলো। তারপর ঘোড়ার গাড়িটি ধীরে ধীরে শ্যামা কাকাদের বাড়ির দিকে এগিয়ে গেল। শ্যামা কাকার মা বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। গাড়ি পৌঁছাতেই তিনি নিয়ম মেনে নতুন বউকে বরণ করে ঘরে তুললেন। তখনও সন্ধ্যা হয়নি। বর্ষাকালের মেঘলা আকাশে রোদ আছে কি নেই তা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, যদিও গত ৩-৪ দিন ধরে আর বৃষ্টি হয়নি। বিয়ে বা নতুন বউয়ের চেয়েও তখন আমাদের বেশি আকর্ষণ ছিল সেই ঘোড়ার গাড়িটির প্রতি। গাড়িটি শ্যামা কাকাদের বাড়ির কাছে বকুল গাছের নিচে দাঁড়িয়েছিল। গ্রামের যত ছেলেপিলে এসে গাড়িটির চারপাশ ঘিরে ধরল। কেউ ঘোড়াটিকে দেখছে, কেউ গাড়ির চাকা ছুঁয়ে দেখছে, আবার কেউ ভেতরে উঁকি দিয়ে শহরের গাড়িটি কেমন তা বোঝার চেষ্টা করছে। আমাদের উৎসাহ দেখে গাড়োয়ান একটি প্রস্তাব দিল। সে বলল, তোরা যদি ফেরার সময় আমার সঙ্গে সারাতলার দ পর্যন্ত যাস এবং কাদায় গাড়ি আটকে গেলে ঠেলে তুলিস, তাহলে আমি তোদের পাকা রাস্তা পর্যন্ত গাড়িতে চড়িয়ে নিয়ে যাব। ঘোড়ার গাড়িতে চড়ার এমন সুযোগ আমরা কেউই হাতছাড়া করতে চাইলাম না। সবাই আনন্দে চিৎকার করে গাড়িতে উঠে পড়লাম। কয়েকজন গাড়ির ছাদের উপরে বসল, কয়েকজন পেছনের দিকে ঝুলে রইল, আর বাকিরা গাড়ির ভেতরে জায়গা করে নিল। গাড়োয়ান ঘোড়ার লাগাম টানতেই গাড়ি চলতে শুরু করলো। আমাদের আনন্দ আর দেখে কে, কিন্তু সারাতলার দয়ের কাছে পৌঁছাতেই গাড়ির চাকা আবার কাদার মধ্যে বসে গেল। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর কাদার মধ্যে দাঁড়িয়ে চাকা ঠেলতে শুরু করলাম। অনেক ধাক্কাধাক্কির পর শেষ পর্যন্ত গাড়িটি কাদা পার হয়ে শক্ত রাস্তায় উঠল। আমাদের কারো পায়ে কাদা, কারো জামা কাপড়ে কাদা, আবার আমার প্রায় সমস্ত শরীরেই কাদা লেগে গেছে। তাতে অবশ্য তখন কোনো দুঃখ ছিল না, কারণ কথা অনুযায়ী গাড়োয়ান আমাদের সবাইকে আবার গাড়িতে তুলে নিল। তারপর সে আমাদের পাকা রাস্তা পর্যন্ত ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিয়ে গেল। সেই অল্প সময়ের যাত্রাটি আমাদের কাছে বিরাট আনন্দের ব্যাপার ছিল। মনে হচ্ছিল যেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে চড়েছি। আমরা যখন পাকা রাস্তায় পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। চারদিকে ধীরে ধীরে ঘন অন্ধকার নেমে আসছে। ননি নিজের কাদামাখা শরীরের দিকে তাকিয়ে বলল, এবার গা ধুবো কোথায়? সারা শরীরে যে কাদা। তারপর সে আমাকে মনে করিয়ে দিল, গাছে গাছে যে পাকাটি বেঁধেছিলি সেগুলো জ্বালাবি না? ঠিক সেই সময় দূর থেকে পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে এলো। কেউ আমার নাম ধরে বারবার ডাকছে। আমি সবাইকে চুপ করতে বলে কান পেতে শুনলাম, সর্বনাশ, ওটা যে আমার বাবার গলা। সন্ধ্যা পেরিয়ে গেলেও আমি বাড়ি ফিরিনি, তাই বাবা আমাকে খুঁজতে বেরিয়েছেন। আমার সারা শরীর তখন কাদায় মাখামাখি, দেখতে যেন একটি ছোটখাটো ভূত। তার ওপর গাছে বাঁধা আলোও জ্বালানো হয়নি। বাবার ডাক ক্রমশ কাছে আসতে লাগলো। ভয়ে আমার মুখ শুকিয়ে গেল। আর কোনো উপায় না দেখে আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, এই যে বাবা, আমি এখানে। কিছুক্ষণের মধ্যেই বাবা সেখানে এসে হাজির হলেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আমার অবস্থা তার চোখ এড়ালো না। মাথা থেকে পা পর্যন্ত আমার সারা শরীর কাদায় মাখামাখি। জামা কাপড়ের আসল রংটুকুও আর বোঝার উপায় নেই। আমাকে দেখেই বাবা রেগে আগুন হয়ে গেলেন। কাছে এসে প্রথমেই আমার কান ধরে বললেন, হতভাগা বাঁদর, পড়াশোনা নেই, বাড়ির কথা মনে নেই, এত রাত পর্যন্ত ছেলেদের সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছিস, আর গায়ে এত কাদা কেন? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, গাড়োয়ান বলেছিল তার গাড়িটা কাদা থেকে একটু ঠেলে দিতে, তাই সবাই মিলে গিয়েছিলাম। আমি আসতে চাইনি বাবা, ওরাই আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি তাড়াতাড়ি বন্ধুদের নাম বলতে শুরু করলাম। ওই দেখো, ননি, নীলু আর শশীও আমার সঙ্গে ছিল। এই কথা বলে সাক্ষী দেখানোর জন্য পাশে ফিরে তাকালাম, কিন্তু কোথায় ননি, কোথায় নীলিলু, কোথায় শশী? কিছুক্ষণ আগেও যারা আমার চারপাশে দাঁড়িয়েছিল তারা বাবাকে দেখেই যে যার মতো অন্ধকারে পালিয়ে গেছে।
সেখানে আমি ছাড়া আর একজনও নেই। বাবা ব্যঙ্গ করে বললেন, তোর কোনো দোষ নেই, তাই তো? সবাই তোকে জোর করে নিয়ে গিয়েছিল। তুই তো একেবারে ছোট্ট শিশু, নিজের ভালো মন্দ কিছুই বুঝিস না। আমি কিছু বলার আগেই বাবা আমার কান মোলে কয়েকটি চড় ও কিল দিলেন। চোখের সামনে যেন সর্ষের ফুল দেখতে লাগলাম। কাঁদতে কাঁদতে বাবার আগে আগে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। সারা শরীরে কাদা, চোখে জল আর মনে বন্ধুদের উপর প্রচণ্ড রাগ। বাড়িতে পৌঁছে মা আমাকে ওই অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন। তিনি বাবাকে বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? আজ গ্রামে এত আনন্দের দিন। ছেলেটা না হয় অন্য ছেলেদের সঙ্গে একটু ঘুরতেই গিয়েছিল, তাই বলে তাকে এমনভাবে মারতে হবে? তারপর মা আমাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, আয় বাবা, এদিকে আয়। অনেক আনন্দ করেছিস তো, এখন চল আগে ভালো করে হাত মুখ ধুয়ে পরিষ্কার হবি। মায়ের স্নেহ পেয়ে আমার কান্না আরও বেড়ে গেল। শ্যামা কাকার নতুন বউকে স্বাগত জানানোর জন্য রাস্তার গাছে গাছে আমি যে পাকাটি বেঁধেছিলাম সেগুলো আর জ্বালানো হলো না। আমার এতদিনের সমস্ত পরিকল্পনা সেদিন ব্যর্থ হয়ে গেল। বিয়ে বাড়িতে আনন্দ চলতে থাকলো, অথচ আমি কাদা মাখা শরীর আর বাবার দেওয়া শাস্তির কষ্ট নিয়ে ঘরের এক কোণে চুপ করে বসে রইলাম। সময়ের সঙ্গে শরীরের কাদা ধুয়ে গেল, বাবার মারের ব্যথাও একসময় সেরে গেল, কিন্তু সারা তলার দয়ের সেই কাদা, ঘোড়ার গাড়ি আর শ্যামা কাকার বিয়ের দিনের স্মৃতি আমার মন থেকে কখনো মুছে গেল না। তারপর কেটে গেছে দীর্ঘ ৩০ বছর। শ্যামা কাকা মারা গেছেন প্রায় ১০-১২ বছর আগে। তার ছেলেমেয়েরাও গ্রামের বাড়ি ছেড়ে এখন শহরে বাস করে। এক বর্ষার দিনে মহকুমা শহরের স্টেশনে নেমে গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় রাস্তায় শ্যামা কাকার বড় ছেলে অরুণের সঙ্গে দেখা হলো। আমাকে দেখেই অরুণ এগিয়ে এসে বলল, দাদা, আপনি কি গ্রামের বাড়ি যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, বহুদিন পরে কয়েকদিনের জন্য বাড়ি যাচ্ছি। অরুণ খুশি হয়ে বলল, খুব ভালো হয়েছে, দীপ্তির বিয়ে পরশু, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। দীপ্তি হলো শ্যামা কাকার মেয়ে। অরুণ আবার বলল, চলুন না একবার আমাদের বাসায়, দীপ্তিও আপনাকে দেখে খুব খুশি হবে। অরুণের অনুরোধ ফেলতে পারলাম না, তার সঙ্গে তাদের বাড়িতে গেলাম। দীপ্তির বয়স তখন ১৬ কিংবা ১৭ বছর, সুন্দর ও প্রাণবন্ত একটি মেয়ে। আমাকে দেখেই হাসি মুখে এগিয়ে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় তোর বিয়ে হচ্ছে দীপ্তি? দীপ্তি মুখ বাঁকিয়ে বলল, আহা, এমনভাবে জিজ্ঞেস করছেন যেন কিছুই জানেন না। আমি অবাক হওয়ার ভান করে বললাম, আমি আবার কি জানবো? বল না, কার সঙ্গে তোর বিয়ে হচ্ছে? দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বলল, আপনি সবই জানেন, শুধু শুধু আমার মুখ থেকে শোনার চেষ্টা করছেন। তার কথার ভঙ্গি দেখে হঠাৎ আমার মনে হলো পাত্রটির কথা হয়তো আমি জানি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি সেই ছেলেটির সঙ্গেই? দীপ্তি লজ্জা পেয়ে ছোট করে উত্তর দিল, হ্যাঁ। আমি বললাম, বেশ হয়েছে, খবরটা শুনে সত্যিই খুব খুশি হলাম। দীপ্তির সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আমার বিয়েতে আপনার এত খুশি হওয়ার কি আছে? আমি হেসে বললাম, তোর বিয়ে হচ্ছে আর আমি খুশি হব না? দীপ্তি কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আপনি আবার আমাকে নিয়ে মজা করছেন। আমি তাকে শান্ত করে বললাম, আচ্ছা, আর মজা করব না। এখন আমাকে এক কাপ চা খাওয়াবি নাকি খালি মুখেই বিদায় করবি? দীপ্তি বলল, চা তো অবশ্যই খাওয়াবো। সঙ্গে কিছু খাবেন? আমি উত্তর দিলাম, তোর যা ইচ্ছে। কিছুক্ষণ পর দীপ্তি চা ও খাবার নিয়ে ফিরে এলো। আমার সামনে সেগুলো রেখে বলল, সোমবার কিন্তু বিয়েতে আসতেই হবে। আপনাকে এখানে থাকতে বলতাম, কিন্তু বাড়িতে খুব ভিড় হবে, আপনার কষ্ট হবে, তাই সোমবার ঠিক সময়ে চলে আসবেন। আমি বললাম, আচ্ছা, আসব। দীপ্তি আবার জিজ্ঞেস করল, সত্যি আসবেন তো? কথা দিলেন? আমি বললাম, হ্যাঁ, কথা দিলাম। তারপর মজা করে জিজ্ঞেস করলাম, কিন্তু আমি আসব বরযাত্রী হয়ে না কনে যাত্রী হয়ে? দীপ্তি হেসে বলল, দুই হতে হবে। বর যখন আপনাদের গ্রামের ছেলে, তখন আপনি বরযাত্রী, আর কনে যাত্রী হবেন আমার অনুরোধে। আমি বললাম, বেশ, তাই হবে। দীপ্তির যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে আমাদের গ্রামেরই ছেলে, তবে তার পরিবার বহু বছর ধরে পশ্চিমের দিকে প্রবাসে বাস করে। গ্রামের পুরনো বাড়িতে তাদের আত্মীয়রা থাকে।
এই বিয়ে উপলক্ষে পরিবারের সবাই অনেক দিন পর গ্রামে ফিরে এসেছে। বিয়ের পর আবার তারা শহরে চলে যাবে। আমি বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। দীপ্তি দরজার পাশের থাম ধরে দাঁড়িয়ে রইল। আমি রাস্তায় উঠে যাওয়া পর্যন্ত সে আমার দিকে তাকিয়েছিল। তার আন্তরিক অনুরোধের পর বিয়েতে না যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তখনও আমি জানতাম না দীপ্তির বিয়ের দিন ৩০ বছর আগের সেই ঘোড়ার গাড়ি এবং সারাতলার দয়ের কাদা আবার আমার সামনে ফিরে আসবে। দীপ্তির কাছ থেকে বিদায় নিয়ে আমি বহুদিন পর নিজের গ্রামের বাড়িতে গেলাম। প্রায় ১০-১৫ বছর ধরে আমি গ্রামের বাইরে থাকি। এতদিন পরে ফিরে এসে পরিচিত পথ, পুকুর, গাছপালা আর পুরনো বাড়িগুলো দেখে শৈশবের কথা মনে পড়তে লাগলো। দীপ্তির সঙ্গে যার বিয়ে হবে সেই পাত্রও আমাদের গ্রামেরই ছেলে। আমি গ্রামে পৌঁছানোর পর পাত্রপক্ষের লোকেরাও আমাকে বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ জানিয়ে গেল। তাই দীপ্তির কথা অনুযায়ী আমি একই সঙ্গে বরযাত্রী এবং কনে যাত্রী হয়ে গেলাম। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। বিয়ের শুভলগ্ন ছিল সন্ধ্যার অন্ধকারে। গ্রামের অধিকাংশ বরযাত্রী আগে থেকেই রওনা হয়ে গেল। কেউ গেল নৌকায়, আবার কেউ গেল গরুর গাড়িতে। শহর থেকে একটি ঘোড়ার গাড়ি আনা হয়েছিল। ঠিক হলো, সেই গাড়িতে বর, বরের বাবা, পুরোহিত মশাই এবং আমি যাব। ঘোড়ার গাড়িটি দেখে আমার ছেলেবেলার কথা সামান্য মনে পড়েছিল, কিন্তু তখন বিয়েবাড়ির ব্যস্ততায় সেই স্মৃতি নিয়ে বেশি ভাবার সময় পাইনি। বর আমাকে নিতাইদা বলে ডাকত। রওনা হওয়ার আগে সে বলল, নিতাইদা, তাড়াতাড়ি চা খেয়ে নাও, আর বেশি দেরি করা যাবে না। বাবাকেও বলো সবকিছু যেন দ্রুত গুছিয়ে নেন। আমি বললাম, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা করার আমরা করছি। কিছুক্ষণ চুপ করে থেকে বর আমাকে জিজ্ঞেস করল, দীপ্তি, তোমাকে কিছু বলেছিল? আমি অবাক হয়ে বললাম, কোন বিষয়ে? সে একটু ইতস্তত করে বলল, এই বিয়ের বিষয়ে। আমি বললাম, না তো, বিশেষ কিছু বলেনি। বর আবার জিজ্ঞেস করল, শহরে আসার দিন দীপ্তির সঙ্গে তোমার দেখা হয়নি? আমি উত্তর দিলাম, দেখা হয়েছিল, কিন্তু সে শুধু আমাকে বিয়েতে অবশ্যই আসতে বলেছে। কেন, কোনো কথা আছে? বর তাড়াতাড়ি বলল, না, তেমন কিছু নয়, এমনিই জিজ্ঞেস করছিলাম। তার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারলাম না, তবে বিষয়টি নিয়ে আর প্রশ্নও করলাম না। সন্ধ্যা নামতে তখন আর বেশি দেরি নেই। আমরা 4 জন ঘোড়ার গাড়িতে গিয়ে বসলাম। গাড়োয়ান লাগাম ধরে প্রস্তুত হলো। তারপর ঘোড়ার পিঠে হালকা চাবুক দিতেই গাড়িটি চলতে শুরু করলো। আমাদের পেছনে শাঁখ বাজল। বাড়ির মহিলারা উলুধ্বনি দিলেন। সেই মঙ্গলধ্বনির মধ্যে বরকে নিয়ে আমরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িটি ধীরে ধীরে গ্রাম ছাড়িয়ে এগিয়ে চলল। কিছু দূর যেতেই চারদিকে অন্ধকার নেমে এলো। বর্ষাকালের মেঘলা আকাশে আলো খুব দ্রুত মিলিয়ে গেল। হঠাৎ ঘোড়ার গাড়িটি একটি পরিচিত জায়গার কাছে এসে থমকে গেল। সারাতলার সেই একই পথ, সেই একই গভীর কাদা। 30 বছর আগে শ্যামা কাকা নতুন বউকে নিয়ে ফেরার সময় যে কাদায় তার ঘোড়ার গাড়ি আটকে গিয়েছিল, আজ তার মেয়ে দীপ্তির বিয়ের বরকে নিয়ে যাওয়ার সময় গাড়িটি ঠিক সেই জায়গাতেই আবার আটকে গেল। গাড়োয়ান ঘোড়াটিকে দিয়ে গাড়ি টানানোর অনেক চেষ্টা করল, কিন্তু গাড়ি একটুও নড়ল না। প্রায় 15 মিনিট ধরে চেষ্টা করার পর গাড়োয়ান অসহায়ভাবে বলল, বাবুরা, আপনাদের একটু গাড়ি থেকে নামতে হবে। আসার সময় গাড়ি খালি ছিল, তাই কোনোভাবে কাদা পার করে এনেছিলাম। এখন এতজন মানুষ বসে আছেন, এই ভার নিয়ে গাড়ি কাদা পার হতে পারবে না। অগত্যা আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম, কিন্তু ততক্ষণে গাড়ির 4টি চাকায় গভীর কাদার মধ্যে বসে গেছে। গাড়োয়ান ঘোড়াকে দিয়ে আবারও টানানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। সামনে দীপ্তির বিয়ের শুভলগ্ন দ্রুত এগিয়ে আসছে, অথচ বরকে নিয়ে ঘোড়ার গাড়ি সেই পুরনো কাদার মধ্যে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। কাছাকাছি সাহায্য করার মতো কোনো মানুষও ছিল না। বরকে দিয়ে গাড়ি চাকা ঠেলানো যায় না। পুরোহিত মশাইকেও এই কাজে নামতে বলা সম্ভব নয়। শেষ পর্যন্ত বরের বাবা এবং আমি কাদার মধ্যে নামলাম। দীপ্তির বিয়ের শুভলগ্ন যেন পেরিয়ে না যায়, তার বিয়েতে যেন কোনো বাধা না আসে। এই চিন্তায় আমরা সমস্ত শক্তি দিয়ে গাড়ির চাকা ঠেলতে শুরু করলাম। কাদা এত গভীর ছিল যে পা রাখলেই হাঁটুর কাছাকাছি ডুবে যাচ্ছিল। একবার পা তুলতে গেলে অন্য পা আরও গভীরে বসে যাচ্ছিল। বৃদ্ধ মানুষ বরের বাবা, তাই তাকে বেশি পরিশ্রম করতে দিলাম না। গাড়ির চাকা তোলার বেশিরভাগ দায়িত্ব আমি নিজের উপর নিলাম।
গাড়োয়ান সামনে থেকে ঘোড়াটিকে টানতে লাগলো, আর আমি পেছন থেকে প্রাণপণে চাকা ঠেলতে থাকলাম। দীর্ঘ চেষ্টার পর হঠাৎ গাড়ির চাকা কাদা থেকে একটু উপরে উঠল। আমি আরও জোরে ধাক্কা দিলাম। অবশেষে ঘোড়ার গাড়িটি হাবড়ো কাদা পার হয়ে শক্ত মাটির উপর উঠে এলো। কিন্তু তখন আমার অবস্থা দেখার মতো। মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর কাদায় মাখামাখি। জামা কাপড়ের আসল রং আর বোঝা যাচ্ছে না। আমাকে দেখে বর অবাক হয়ে বলল, এ কি চেহারা হয়েছে তোমার নিতাইদা? সারা শরীর যে কাদায় ভরে গেছে। আমি বললাম, তোমরা আর দেরি করো না, বিয়ের শুভ লগ্ন এগিয়ে আসছে, তোমরা চলে যাও। সবাই একসঙ্গে বলে উঠল, সে কি, তুমি আমাদের সঙ্গে যাবে না? আমি উত্তর দিলাম, তোমরা এগিয়ে যাও, আমি বাড়িতে গিয়ে জামা কাপড় বদলে পরে আসছি। আমার কথা বিশ্বাস করে সবাই আবার ঘোড়ার গাড়িতে উঠে বসল। গাড়োয়ান লাগাম টানল। ধীরে ধীরে গাড়িটি অন্ধকার পথ ধরে কোণের বাড়ির দিকে চলে গেল। আমি সেখানে একা দাঁড়িয়ে রইলাম। জানতাম এই কাদামাখা অবস্থায় বাড়িতে ফিরে পোশাক বদলে আবার বিয়ে বাড়িতে যাওয়া আর সম্ভব হবে না। দীপ্তির বিয়েতে আমার আর যাওয়া হলো না। তবু মনে কোনো দুঃখ ছিল না, শুধু মনে মনে প্রার্থনা করলাম দীপ্তির বিয়ে যেন ঠিক শুভ লগ্নে এবং কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়। দূরে চলে যাওয়া ঘোড়ার গাড়িটির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার ৩০ বছর আগের একটি দিনের কথা মনে পড়ে গেল। সেদিন শ্যামা কাকা বিয়ে করে নতুন বউকে নিয়ে গ্রামে ফিরছিলেন। আজকের মতো সেদিনও ছিল শ্রাবণ মাস। চারদিকে নেমেছিল ঠিক এমনই অন্ধকার। শ্যামা কাকার ঘোড়ার গাড়িটিও এই সারা তলার দয়ের কাদার মধ্যে আটকে গিয়েছিল। তখন আমি ছিলাম একটি ছোট ছেলে। সেদিন বন্ধুদের সঙ্গে কাদায় নেমে সেই গাড়ির চাকা ঠেলে তুলেছিলাম। ঘোড়ার গাড়িতে সামান্য চড়ার আনন্দে সারা শরীর কাদায় মেখেছিলাম। তারপর সন্ধ্যায় বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবার কাছে কত মারি না খেয়েছিলাম। সেই গাড়িতে ছিলেন শ্যামা কাকা এবং তার নতুন বউ। আর আজ ৩০ বছর পরে তাদেরই মেয়ে দীপ্তির বিয়েতে আমি আবার একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে ঘোড়ার গাড়ির চাকা ঠেললাম। সেদিন আমি ছিলাম কাদামাখা এক দুরন্ত বালক। আজ আমি মধ্যবয়সী একজন মানুষ। এর মধ্যে কত বছর কেটে গেছে। কত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, কত বাড়ি বদলে গেছে। আমার নিজের জীবনও কত দূরে এগিয়ে এসেছে। শুধু সারাতলার দয়ের সেই কাদা বদলায়নি। ৩০ বছর আগে শ্যামা কাকার নতুন জীবন শুরু হওয়ার দিনে সেই কাদা আমাকে ছুঁয়েছিল। আজ তার মেয়ের নতুন জীবন শুরু হওয়ার দিনেও একই কাদা আবার আমাকে ছুঁয়ে গেল। হয়তো দীপ্তি আমার অপেক্ষায় থাকবে, হয়তো বিয়েতে না যাওয়ার জন্য আমার উপর রাগও করবে। সে জানবে না, তার বিয়ে যাতে বাধাহীনভাবে সম্পন্ন হয় সেই জন্যই আমি কাদার মধ্যে দাঁড়িয়ে প্রাণপণে গাড়ির চাকা ঠেলেছিলাম। অন্ধকার গ্রামের পথে একা দাঁড়িয়ে আমি ভাবলাম, জীবনে সত্যিই কত আশ্চর্য ঘটনা ঘটে। যে মুহূর্ত একদিন কাদার মতো তুচ্ছ বলে মনে হয়, বহু বছর পরে সেই মুহূর্তই স্মৃতি হয়ে ফিরে এসে মানুষের সমস্ত জীবনকে এক অদৃশ্য বন্ধনে জুড়ে দেয়।